ইসলামী স্বর্ণযুগ বা ইসলামের রেনেসা। এ যুগে মুসলিমদের হাত ধরে সাংস্কৃতিক, অর্থনৈতিক ও জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার সর্বোচ্চ সমৃদ্ধি লাভ করে। আধুনিক সভ্যতা গড়ে ওঠার পেছনেও রয়েছে ইসলামী স্বর্ণযুগের মুসলিম পণ্ডিতদের অবদান। সে সময় সভ্যতার উন্নয়নের পাশাপাশি যুগান্তকারী এক নব অধ্যায় রচিত হয়েছিল, যা মুসলিমদের জন্য এক গৌরবোজ্জ্বল ইতিহাস। পবিত্র কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় জ্ঞান অর্জনের উপর গুরুত্ব তুলে ধরা হয়েছে। ধর্মীয় মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে মুসলিম বিজ্ঞানী ও গবেষকরা জ্ঞান বিজ্ঞানের প্রায় সকল শাখায় অনুসন্ধান চালিয়েছিলেন। বলা হয়, সত্যিকারের বৈশ্বিক সভ্যতা মুসলিমরাই প্রথম তৈরি করেছিলেন, যা জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য বিশ্বের বহু প্রান্ত থেকে ধর্মবর্ণ নির্বিশেষে জ্ঞানী ও অভিজ্ঞ সম্পন্ন মানুষের মিলন ঘটাতে পেরেছিল। মনীষীদের গবেষণার ফলে শাসকদের ক্ষমতার বৈধতা প্রশ্নবিদ্ধ হলেও তখন রাষ্ট্র পরিচালনায় কুরআন ও সুন্নাহর মূলনীতি অনুসরণ করতেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অন্য ধর্মের লোকরা জ্ঞান চর্চার সুযোগ পেত। খোলাফায়ে রাশেদিনের আমলের পর মুসলিম শাসকরা সপ্তম ও অষ্টম শতাব্দীতে বিশাল এক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, যা ইতিহাসের অন্যতম বৃহৎ সাম্রাজ্য হিসেবে বিবেচিত হয়ে থাকে। অষ্টম শতকের মাঝামাঝি আব্বাসীয় শাসনামলে খিলাফতের রাজধানী দামেস্ক থেকে বাগদাদে স্থানান্তরের পর জ্ঞান বিজ্ঞানে মুসলিমরা এগিয়ে যেতে থাকে। ইসলামী স্বর্ণযুগের ব্যাপ্তিকাল নিয়ে নানা মতভেদ থাকলেও বেশিরভাগ ইতিহাসবিদের মতে অষ্টম শতাব্দী থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত, যার শুরু ধরা হয় ৬২২ খ্রিস্টাব্দে মদিনায় প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ও ইসলামী শক্তির উত্থানের সময় থেকে। আর ১২৫৮ সালে মঙ্গলদের দ্বারা বাগদাদ অবরোধের সময়কে এর শেষ ধরা হয়। আবার কেউ কেউ ১৪৯২ সালে ইবেরিয়ান উপদ্বীপের আন্দালুসে খ্রিস্টান রিকনকোয়েস্টের ফলে গ্রানাডা আমিরাতের পতনকেও এর সমাপ্তিকাল হিসেবে গণ্য করেন। স্বর্ণযুগে বৈজ্ঞানিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক অগ্রগতিতে মুসলিমরা ছিল অপ্রতিদ্বন্দ্বী। সে সময় জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় সমভাবে পারদর্শী এক পণ্ডিত শ্রেণী গড়ে উঠেছিলেন, যারা হাকিম বলে পরিচিত ছিলেন। এ যুগে মুসলিম পণ্ডিতরা এক একজন বহু বিষয়ে অভিজ্ঞ ও বিদ্বান ছিলেন। তৎকালীন সময়ে কবি, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, প্রকৌশলী, পণ্ডিত, চিত্রকর, দার্শনিক, ভূতত্ত্ববিদ, বণিক, পর্যটকরা তাদের মেধা, দক্ষতা ও যোগ্যতার দ্বারা চিকিৎসা, শিল্প, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, কৃষি, অর্থনীতি, আইনশাস্ত্র, সাহিত্য, দর্শন, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অবদান রেখে ইতিহাসে নিজেদের নাম অমর করে রেখে গেছেন, যা পরবর্তীতে মানব সভ্যতার অগ্রগতিতে অগ্রণী ভূমিকা রাখে। সেই সাথে তারা ইসলামী শাসন ব্যবস্থার সুনাম নিয়ে এসেছেন। বলা হয়, মুসলিমদের দ্বারা নতুন নতুন জ্ঞান বিজ্ঞানের শাখা উদ্ভাবিত না হলে আধুনিক পৃথিবীর জন্ম হতো না। মধ্যযুগের বহু মুসলিম পণ্ডিত জ্ঞান ও মূল্যবোধ চর্চার ক্ষেত্রে মানবিক, যৌক্তিক ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতেন। তাদের লেখা অনেক রচনায় প্রেম, ভালোবাসা, কবিতা, ইতিহাস, দর্শন, ধর্মতত্ত্ব বিষয়ে যে আলোচনা রয়েছে তাতে ব্যক্তি স্বতন্ত্রবাদ ও উদারনৈতিক চিন্তাধারা লক্ষ্য করা যায়। ইসলামী সাম্রাজ্য প্রধানত ইসলামী বিধিবিধানের আলোকে সমাজ ও রাষ্ট্রের জীবন নিয়ন্ত্রিত হতো। তবুও সেখানে খ্রিস্টান, ইহুদি পণ্ডিতদেরও সমভাবে উৎসাহ ও মর্যাদা দেওয়া হতো জ্ঞান চর্চার জন্য। এর ফলে অষ্টম থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত মুসলিমরা বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল দার্শনিকতার উচ্চস্থানে আরোহণ করেছিলেন। এর মাধ্যমে তারা অন্যান্য ধর্মের অনুসারীদের সাথে একটি আন্তঃসাংস্কৃতিক নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। সে সময় মুসলিম শাসকরা বাক স্বাধীনতার ক্ষেত্রে বড় এক উদারতার পরিচয় দিয়েছিলেন। ইউরোপের ইতিহাসে চতুর্থ থেকে পঞ্চদশ শতককে মধ্যযুগ বলা হয়। কেউ কেউ এ সময়কে ইউরোপের অন্ধকার যুগ বলে থাকেন। মূলত ইতালিয়ান পণ্ডিত পেট্রাক প্রাচীন গ্রিক ও রোমানদের সময়কাল হতে ল্যাটিন সাহিত্যের মান কমে যাওয়া বোঝাতে ১৩৩০ সালে প্রথম অন্ধকার যুগ শব্দটি ব্যবহার করেন। পরবর্তীতে এই শব্দটি রোমান সাম্রাজ্যের পতনকালীন সময় হতে ইউরোপের রেনেসাঁর সূচনা পর্যন্ত সামগ্রিক সাংস্কৃতিক অনগ্রসরতাকে বোঝানোর জন্যই ব্যবহার করা হয়। প্রকৃতপক্ষে রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপ যখন সভ্যতার অন্ধকারে হারিয়ে যায়, তখন মধ্যপ্রাচ্যের মুসলিমরা বিজ্ঞানের অগ্রযাত্রাকে ধরে রাখে এবং এমন সব উদ্ভাবন ঘটায় যার ভিত্তিতে পরবর্তীতে বিজ্ঞানের উন্নতি ঘটে। ইসলামী স্বর্ণযুগের অন্যতম বুদ্ধিবৃত্তিক চর্চার কেন্দ্র ছিল বাগদাদের বায়তুল হিকমা বা হাউস অফ উইজডম। আব্বাসীয় খিলাফতের সময়ে খলিফা হারুনুর রশিদ তার শাসনামল ৭৮৬ থেকে ৮০৯ খ্রিস্টাব্দের সময় ইরাকের বাগদাদে এই জ্ঞান চর্চা কেন্দ্র গড়ে তোলেন।
তখনকার সময়ে পৃথিবীর সবথেকে বড় এই গ্রন্থাগার, অনুবাদ কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে ভারত, চীন, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মবর্ণ নির্বিশেষে জ্ঞানী বা পণ্ডিতরা জ্ঞান অর্জনের জন্য আসতেন এবং গবেষণা করেছেন। এখানে মেসোপটেমিয়া, রোমান, চীন, ভারতীয়, পার্সি, মিশরীয়, উত্তর আফ্রিকা, গ্রিক ও বাইজেন্টাইনীয় সভ্যতা সহ পৃথিবীর সকল অঞ্চলের প্রাচীন জ্ঞান সংরক্ষণ করে গবেষণা করার পাশাপাশি শিক্ষা দেওয়া হতো। এজন্য প্রথমে পৃথিবীর বিভিন্ন দেশের মূল্যবান গ্রন্থ সংগ্রহ করে তারা তা আরবি ভাষায় অনুবাদ করেন। এরপর তা তুর্কি, সিন্ধি, ল্যাটিন, ফার্সি, হিব্রু ইত্যাদি নানা ভাষায় অনুবাদ করা হয়। 813 থেকে 833 খ্রিস্টাব্দে খলিফা হারুনুর রশিদের পুত্র আল মামুনের শাসনামলের সময় এটি জ্ঞান চর্চার সর্বোচ্চ শিখরে পৌঁছায়। জ্ঞানের আদান প্রদানের জন্য আল মামুন অনেক জ্ঞানীগুণী ব্যক্তিকে বায়তুল হিকমাতে নিয়ে আসেন। 9ম থেকে 13 শতকে পার্সিয়ান ও খ্রিস্টান সহ অসংখ্য পণ্ডিত ব্যক্তি এই গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। সে সময়ে আরবিতে গ্রন্থ অনুবাদ ও সংরক্ষণের পাশাপাশি পণ্ডিতরা বিভিন্ন ক্ষেত্রে মৌলিক অবদান রাখেন। আল মামুনের শাসনামলে মানমন্দির স্থাপিত হয়। এ সময় বায়তুল হিকমা গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, আলকেমি, প্রাণীবিদ্যা, ভূগোল ও মানচিত্রাঙ্কন বিদ্যা সহ বিভিন্ন বিষয়ে জ্ঞান চর্চার অপ্রতিদ্বন্দ্বী স্থান হয়ে ওঠে। ভারতীয়, গ্রিক ও পার্সিয়ান রচনা ব্যবহার করে তখন পণ্ডিতরা বৈশ্বিক জ্ঞানের বিরাট ভাণ্ডার অর্জন করেন এবং এর মাধ্যমে তারা নিজেদের আবিষ্কারের দিকে এগিয়ে নিয়ে যান। এমনিভাবে 9ম শতকের মধ্যভাগে বায়তুল হিকমা ছিল পৃথিবীর সবচেয়ে বড় গ্রন্থ ভাণ্ডার। মূলত তৎকালীন খিলাফত রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় জ্ঞান অর্জনের মাধ্যমে পণ্ডিতরা বহু মৌলিক আবিষ্কার করতে পেরেছিলেন। তখনকার পণ্ডিতদের বেতনও ছিল বেশি, যা বর্তমানকালের গবেষকদের থেকেও বেশি। লোকে মুখে কথিত আছে, এখানে কেউ জ্ঞানের বই নিয়ে আসলে তাকে সেই পরিমাণ ওজনের স্বর্ণ দেয়া হতো। বিভিন্ন ভাষার পাণ্ডুলিপি, অনুবাদ এবং মৌলিক গবেষণায় এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে যে যা বর্তমান বিশ্বে সবচেয়ে উন্নত দেশেও এত অর্থ ব্যয় করা হয় না। বলা হয়, সে সময় পণ্ডিতদের পরিশ্রমের ফলেই পৃথিবীর সকল সভ্যতার জ্ঞান একত্রিত করা সম্ভব হয়েছে। এদিকে ফাতেমীয় যুগে অর্থাৎ 909 থেকে 1171 সাল পর্যন্ত মিশর সাম্রাজ্যের কেন্দ্রে পরিণত হয় এবং উত্তর আফ্রিকা, সিসিলি, ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সিরিয়া, আফ্রিকার লোহিত সাগর উপকূল, তিহামা, হেজাজ ও ইয়েমেনের অন্তর্গত ছিল। এই যুগে মুসলিম বিশ্বের রাজধানী শহর বাগদাদ, কায়রো ও কর্ডোবা, যা বিজ্ঞান, দর্শন, বাণিজ্য ও শিক্ষার বুদ্ধিবৃত্তিক কেন্দ্রে পরিণত হয়। তখনও আরবরা তাদের অধিকৃত অঞ্চলের বৈজ্ঞানিক জ্ঞানের প্রতি আগ্রহী ছিলেন। এ সময়ে হারিয়ে যেতে থাকা অনেক ধ্রুপদী রচনা আরবি ও ফার্সিতে অনুদিত হয়। আরও পরে এগুলো তুর্কি, হিব্রু ও ল্যাটিনে অনুদিত হয়েছিল। হজের সময় আরবের সারা বিশ্বের মুসলিমদের মিলন মেলা হতো। সেখানেও তারা নিজস্ব চিন্তা ও আঞ্চলিক জ্ঞান আদান প্রদান করতেন। আর আরব বণিকরা পৃথিবীর বিভিন্ন স্থানে ব্যবসার কাজে গিয়ে প্রযুক্তিগত জ্ঞান সংগ্রহ করে নিয়ে আসতেন। দর্শক, এর পরের পর্বে দেখুন ইসলামী স্বর্ণযুগে মুসলিমদের সুসংগঠিত সমাজ গঠনের ইতিহাস।